নিরুপমা বাকরুদ্ধ, হতভম্ব খাম্বার ন্যায় দাঁড়িয়ে, চোখে মুখে বিস্ময়ের ছাপ লেপটে আছে। অধরদয় কিঞ্চিত ফাঁকা, বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। এ কি সার্কাস দেখছে সে? এইদিকে নিরুপমাকে দেখে ভূত দেখার নাই চমকালো নূপুর। রুদ্র তখনও নির্বিকারভাবে নূপুরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভাবখানা এমন যেন তারই হঠাৎ কাছে আসা নিতান্তই স্বাভাবিক ব্যাপার। এর থেকেও বহু কাছে যাবার অধিকার রাখে সে। নূপুর শুষ্ক ঢোক গিলল। ওর ভাবসাব দেখলে যে কেউ বলবে চোর চুরি করতে এসে সাক্ষাৎ পুলিশের কাছে ধরা খেয়ে গেছে। আলগোছে দুই হাত রুদ্রের সুঠাম বক্ষে রেখে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল নূপুর। কাঁচুমোচু মুখে সোজা হয়ে দাঁড়ালো, অস্থির দৃষ্টি ফেলল এদিক ওদিক। রুদ্রের অধরে উঁকি দিচ্ছে সেই চিরচেনা বাঁকা হাসি। আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে কার্গো প্যান্টের পকেটে দুই হাত গুঁজে বুক টানটান করে দাঁড়িয়ে আছে অনাশ্চর্য স্বতঃস্ফূর্ত বচনভঙ্গি তার। আপাতত নিরুপমার দিকে শীতল নিশ্চিত তাক করে রেখেছে। নূপুর ছটপটি উঠল, তার লজ্জা করছে। নিরু কি ভাবছে? আল্লাহ, নির্ঘাত অযাচিত কিছু ভেবে বসে আছে। অবশ্য এটাই স্বাভাবিক। বেখাপ্পা একটা মুহূর্তে তিনজনই মিনিট খানেকের জন্য পিনপতন নীরবতা পালন করল। তন্মধ্যে নিরু আর নূপুর অত্যাশ্চর্য বাখারা, আর রুদ্র ভাবলেশীন, তার কিছু যায় আসে না। অবশেষে এই অসহনীয় নীরবতার পতন ঘটাল রুদ্র। ধারালো কণ্ঠে আওড়াল, ইউ আর মিস নিরুপমা, তাই না? কেসে উঠল নিরুপমা, বিস্ময় সংজাত করার প্রয়াস করল। মৃদু হেসে জবাব দিল, জি, ইফ আই এম নট রং, আপনি মিস্টার প্রতাপ? রুদ্র নীরব রইল। জুবুথুবু নূপুর নিরুপমার দিকে তাকাল, অপ্রস্তুত স্বরে মিনমিন করল, তুই কখন এলি? আমি তো ছাদেই ছিলাম, তোকে তো দেখতে পাইনি। নূপুরের হাবভাব পর্যবেক্ষণ করে মিটিমিটি হাসল নিরুপমা। আমি তো অসময়ে এসেছি, তুই দেখবি বা কিভাবে? ব্যস্ত ছিলি কিনা? নূপুর লজ্জা পেল, নাদুন সুন্দুন কপোলদয়ে রক্তিম বর্ণ ধারণ করল। বেগতিকভাবে ধুকপুক করা হৃদয় সামলানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। লজ্জায় স্বভাবগতভাবে হাত কচলাতে লাগল, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে বলল, কি যাতা বলছিস? আমি যাতা বলছি। আর তুই যে যাতা করছিস তার বেলা? আমি কি করলাম? আমি কি জানতাম নাকি যে এই ডাইনোসর? রুদ্রের দিকে চোখ যেতেই চুপ হয়ে গেল নূপুর, আর বলতে পারল না। রুদ্র এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে নূপুরের পানে, গমগমে কণ্ঠে প্রশ্ন করল, ডাইনোসর? কাকে ডাইনোসর বললে তুমি? নূপুর পড়েছে মাইনকাচি পায়। রুদ্র আর নিরুপমা দুইজনের জেরায় জর্জরিত সে। জলে কুমির, স্থলে বাঘ, মাঝখানে অসহায় অবলা নূপুর, যাকে এক বাক্যে উভয় সংকট বলা যায়। লাজে ভয়ে আর অস্বস্তি নূপুরের কাদো কাদো অবস্থা। কথাগুলো সব কণ্ঠনালীতে দলাপাক খেয়ে যাচ্ছে। রুদ্রের শীতল চাহিনী আর নিরুপমার দুষ্ট নজর দেখে দুই চোখ টইটুম্বুর হলো পানিতে। একটা ফুঁ দিলেই কচুপাতার জলের মতো গড়িয়ে পড়বে। অস্ফুট স্বরে কিছু একটা বিড়বিড় করল সে। রুদ্র পুনরায় কিছু বলার আগেই ছাদে উপস্থিত হলেন রুকাইয়া বেগম। মাজায় এক হাত রেখে নূপুরের উদ্দেশ্যে খেকিয়ে উঠলেন, তুই ছাদ থেকে নামবি নাকি ঝাড়ুর বাড়ি খাবি? সেই কখন থেকে তোকে ডাকছি। বারকখান পিটপিট করে চোখের পানিগুলো সামলালো নূপুর। হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে বলল, আমি যাচ্ছি, তোমরা এসো। বাকুখানা শেষ করে নূপুর পগার পার, আর এক দণ্ড অপেক্ষা করল না। আফতাব সাহেব আর মুস্তফা সাহেব চায়ের কাপে ঝড় তুলে খোশগল্পে মেতেছেন। তারা ভালো বন্ধু, তার ওপর আবার শীঘ্রই নতুন আত্মীয়তার সম্পর্কে জড়াতে যাচ্ছেন। এই নিয়ে তাদের মাঝে থাকা বন্ধুত্বটা আরও কয়েক গুণ দৃঢ় হয়েছে। কাপে একটা বিস্কুট ডুবিয়ে মুখে পড়লেন মুস্তফা। ওনার দেখা দেখি আফতাব সাহেবও একটা বিস্কুট হাতে নিয়ে চায়ে ডুবালেন। খেতে খেতে বললেন, তোর তো বেশ আরামায়েশেই দিন কাটছে। যে বাবাদের রুদ্রের মতো ছেলে থাকে তাদের কোনো চিন্তা করতে হয় না। রুদ্র তো মাশাল্লাহ আজ তো একটা আগুনের গোল্লা। মোস্তফা সাহেব গাল ভরে হাসলেন,
বললেন, আমার ছেলেটা তো এখন তোর মেয়ের জামাই হতে চলেছে, তাহলে আর কিসে চিন্তা তোর? দীর্ঘশ্বাস ছাড়লেন আফতাব সাহেব। বললেন, না চাইতেও চিন্তা হয়। একটাই মাত্র সন্তান আমার, তাও মেয়ে। মানে একটা সময় আমার ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে ঘর বাঁধবে, দিন শেষে আমার বুকটা তখন খালি হয়ে যাবে। নীরবতায় হাহাকার করবে পুরো চৌধুরী বাড়ি। এই বিষয়টা চিন্তা করলেই বুকে ব্যথা অনুভব করি। আমি জানি রুদ্র মেজাজি হলো দায়িত্ববান, আমার কলিজার টুকরোটাকে সেই হৃদয় উজাড় করে ভালোবাসে। কখন নই নুপুরের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেবে না রুদ্র, এইসব কিছুই আমার জানা আছে। কিন্তু তারপরও আমার ভয় হয়, বুঝিসই তো বাবার মন, তাই আর কি। বোঝার ন্যায় মাথা দোলালেন মোস্তফা সাহেব। বললেন, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। নুপুর তোদের মেয়ে, তোদেরই থাকবে। শুধু এবার বিয়ের পর তোদের সাথে সাথে আমার মেয়ে হওয়ার খেতাবও গ্রহণ করবে। আর চৌধুরী বাড়ি কি নুপুরের জন্য বন্ধ হবে নাকি? এবারই ও বাড়ি আনাগোনা করবে, অযথা এত চিন্তিত হোস না। চেষ্টা করব। বাই দ্য ওয়ে, রুদ্র কোথায়? আসার পর থেকে একবারও দেখলাম না যে, এখনো অফিসে? মোস্তফা সাহেব ঠোঁট টিপে হাসছেন, ব্যঙ্গাত্মক স্বরে বললেন, আর অফিস? ছেলে কি আমার আর শান্তিতে আছে? মানে? মানে আমার ছেলে এখন তার হবু শ্বশুর বাড়ি গিয়েছে, তার হবু বউয়ের কথা মনে পড়ছিল কিনা। হুহা করে হেসে উঠলেন দুই বন্ধু। বোধ করলেন আসন্ন দিনগুলো চমৎকার হবে। রুকায়া বেগমের হুমকি ধমকি ডাইনিং টেবিল সাজাতে রাজি হল নুপুর। ও ভেবে পায় না এত এত সার্ভেন্ট থাকতে নিজে হাত লাগিয়ে কেন ডাইনিং টেবিল সাজাতে হবে। আচ্ছা, কাজ করাটা বড় ব্যাপার না, নুপুরের কাছে ঘরের টুকটাক কাজ করতে ভালোই লাগে। কিন্তু আজ কিছুতেই ও ডাইনিং টেবিলের পাশটাও ঘেঁষতে চাচ্ছে না, কেননা রুদ্র এখানে উপস্থিত। কিন্তু তার মা জননী আর মানল কই? অগত্যা নিচের অধরে দাঁত চেপে কাজে হাত লাগাচ্ছে। কষা মাংসের বাটিটা রেখে আর চোখে খেয়াল করল রুদ্র অনর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। এত কি দেখছে? এভাবে তাকিয়ে থাকলে নুপুরের বুঝি অস্বস্তি হয় না? তার উপর নীরুটাও উপস্থিত এখানে, বাদজাতটা এখনও মিটিমিটি হাসছে। নুপুরের সাথে চোখাচোখি হাতেই ভ্রু নাচাচ্ছে আর রুদ্রের দিকে ইশারা করছে। সবই কপালের লীলা খেলা। কিচেন থেকে রুকাইয়া বেগমের হাঁক পড়তেই তৎক্ষণাৎ স্থান ত্যাগ করল সে। নুপুরকে দুটো ডিম পোচ করতে দিয়ে ডাইনিং এরিয়াতে এলেন রুকাইয়া বেগম। ডালের বাটিটা রেখে চেয়ার টেনে বসলেন। মুচকি হেসে রুদ্রের উদ্দেশ্যে বললেন, রুদ্র, তুমি না বলে কই এভাবে কেন এলে? গ্লাসে পানি ঢালছে রুদ্র। রুকাইয়া বেগমের প্রশ্ন শুনে থামল, অতঃপর জবাব দিল, বলে আসলে আপনার মেয়েটা পালতো শাশুড়ি আম্মা। সমস্বরে হেসে উঠলেন রুকাইয়া বেগম আর নিরুপমা। কণ্ঠে দুষ্টমি মেখে নিরুপমা উত্তর দিল, দুলা ভাইয়া, দেখি বউ পাগল, একটাই তো বউ, মানতে হবে আমার বোনটার কপাল আছে। রুকাইয়া বেগম মৃদু ধমকে উঠলেন, নীরু, আসতে বল, নুপুর শুনতে পাবে। ওনাদের কথাবার্তার মাঝেই উপস্থিত হল নুপুর, হাতে হাফ প্লেট, তাতে দুটো ডিম পোচ রাখা, একটা রুদ্রের জন্য আর একটা নীরুর জন্য। হাফ প্লেটটা টেবিলে রেখে দিল নুপুর। ভ্রুজোড়া কুচকে খেলল রুদ্র। নুপুর ডিম পোচ করেছে? তবে এই বাড়িতে ওই দুই মহিলাকে কি করতে পাঠিয়েছে রুদ্র? বসে বসে আঙুল চুষতে? ঘাড় কাঁধ করে কিচেনের দিকে তাকালো রুদ্র। ওই তো তার পাঠানো মহিলা একজন দাঁড়িয়ে। রুদ্রের ধারালো তরবালির ন্যায় দৃষ্টি দেখে ভয় পেল শাহানাজ নামক মহিলাটি। দ্রুত ইশারায় জানালো নুপুরকে সে চুলোর পাশ ঘেঁষতে দেয়নি, ডিম পোচ সে নিজেই করে দিয়েছে। ইশারা বুঝে রুদ্র দৃষ্টি ফিরিয়ে নিল। পুনরায় তাকালো নুপুরের দিকে। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। রুদ্রবক্র হাসতেই ঝটপট দৃষ্টি সারালো নুপুর। এলোপাথারি পলক ঝাপটালো। রুকাইয়া বেগম প্লেট সাজাতে সাজাতে নুপুরের উদ্দেশ্যে বললেন, কিরে, তুই দাঁড়িয়ে আছিস যে কেন? নীরুর সাথে গিয়ে বস,
ও তোর জন্য অপেক্ষা করছিল। নিরুপমাও বলে উঠল, তাড়াতাড়ি আয়, ক্ষুধা পেয়েছে খুব। নূপুর পড়েছে ফ্যাসাদে। নিরুপমা একদম শেষ চেয়ারে বসেছে, তার একটা চেয়ার পরে রুদ্র বসে আছে, মানে নীরু আর রুদ্রের মাঝে বসতে হবে তাকে। আর এই লোকটার পাশে আপাতত বসতে নারাজ নূপুর। এইদিকে নিরুপমা তাড়া দিচ্ছে তার সাথে বসতে। নূপুর স্পষ্ট বুঝতে পারছে নিরুপমা তাকে রুদ্রের পাশে বসিয়ে পরে লজ্জায় কুপকাত করতে লেই পায়তারা করছে। রুকাইয়া বেগম বিরক্ত হয়ে বললেন, বিরক্তি না করে খেতে বস নূপুর, একদিন অন্য প্লেটে খেলে দাঁত খুলে পড়ে যাবে না। গোমরা মুখে গিয়ে রুদ্র আর নীরুর মাঝের চেয়ার দখল করে বসল নূপুর। গাল ফুলিয়ে ভাত বাড়তে হাত অগ্রসর করল, কিন্তু তার আগেই ছো মেরে ভাতের বলে থাকা চামচটা দখল করল রুদ্রের খড়খড়ে হাত। তৎক্ষণাৎ বাড়ানো হাতটা গুটিয়ে নিল নূপুর, মাথা নিচু করে নিল। লজ্জা আর অস্বস্তি মিলেমিশে অদ্ভুত লাগছে। তার থেকেও বেশি অদ্ভুত লাগল যখন রুদ্র তার প্লেটেই ভাত বেড়ে দিতে শুরু করল। নূপুরের কান্না পাচ্ছে এবার। এই লোকটা যেন পণ করেছে যখনই নূপুরের আশেপাশে থাকবে ওকে লজ্জা আর অস্বস্তিতে ডুবিয়ে মারবে। আর চোখে বাম দিকে তাকালো নূপুর, দেখল নিরুপমা নিঃশব্দে হাসছে আর ভ্রু নাচাচ্ছে। আলগোছে মুখটা নূপুরের কানের কাছে এগিয়ে নিয়ে নিরুপমা বলল, খাও রূপসী, তৃপ্তি সহকারে খাও। রাফসান বাড়ি ফিরতেই ফরিদা শেখ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কি বাবা, কই ছিলি? সোফায় গায়ে এলিয়ে বসল রাফসান, দু চোখের পাতা বুজে নিল। ফরিদা বেগম ছেলের জন্য চিন্তিত, তার ছেলেটা নিশ্চয় কষ্ট পাচ্ছে, ছ্যাঁকায় ব্যাকা হয়ে আছে। ফরিদা বেগম পুনরায় কিছু বলতেই যাবেন, তার আগেই রেজওয়ান শেখের কণ্ঠস্বর ভেসে এলো, শুনলাম তুমি নাকি আমাদের ব্যবসায় জয়েন করতে চাইছ। ভদ্রলোক এসে রাফসানের পাশে বসলেন। উত্তরের আশায় ছেলের মুখ পানে তাকালেন। রাফসান সোজা হয়ে বসল, জবাব দিল, জি, কাল পরশুর থেকেই কাজে যাব। রেজওয়ান শেখ বাঁকা চোখে তাকালেন ছেলের দিকে। হঠাৎ এই পরিবর্তন কেন? গত পরশুও তো ছেলেটা ব্যবসায় বসতে নারাজ ছিল, এখন হঠাৎ মত বদলানোর হেতু আছে বই কি, কিন্তু হেতুটা ভদ্রলোক ঠিক ঠাউর করতে পাচ্ছেন না। হঠাৎ মতের বদল কেন? রাফসান বাঁকা হাসল, বাবা, পরিস্থিতির সাথে সাথে বহুত কিছুই হঠাৎ বদলাতে হয়। ঘুম নেই চোখে থাকি রাত জেগে, আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি, তারপরেও কি যেন নাই। গত আধা ঘন্টা যাবৎ নিরুপমা নূপুরের কানের সামনে গানটি গাইছে। নূপুর হতাশ, বড়ই হতাশ। কোন কুক্ষ নিয়ে ও গানটি গেয়েছিল তখন? আর কি এক কপাল, ওই ডাইনোসরটাও তখন এলো আর ওইসব আবোল তাবোল বলে গেল। ব্যাটার লজ্জা সরমনি। তখন নূপুরের কতটা কাছাকাছি দাঁড়িয়েছিল। নীরুর বাচ্চা ওইসব কিচ্ছু দেখছে। ইস, কি লজ্জা! নূপুরের চিন্তাভাবনার মাঝেই নিরুপমা আরও একবার ঘ্যান ঘ্যান করে উঠল। অবশেষে টিকতে না পেরে নূপুর চেঁচিয়ে উঠল, নীরুর বাচ্চা, চুপ করবি তুই? নিরুপমা শয়তানি হাসল, টিপ্পনি কেটে বলল, কেন হে প্রিয়সী, চুপ কেন করব? কারণ তোর এইসব ঘ্যান ঘ্যানে আমার কান পচে যাচ্ছে। আমার কথা তো ঘ্যান ঘ্যানের মতোই শোনাবে। রুদ্র ডার্লিং যখন বেলাজ মার্কা কথাবার্তা বলে তখন আবার বেশ লাগে, পেটে প্রজাপতি উড়াউড়ি করে, তাই না? বাল উড়ে। নূপুরের কথায় নীরুর কোনো হেলদোল দেখা গেল না। সে নতুন উদ্যমে বলতে লাগল, ইস, রুদ্র ভাইয়া কি হ্যান্ডসাম রে, আমি তো জাস্ট টু মাচ হ্যাপি। নূপুরের কথায় নিরুপমা যেন আকাশ থেকে পড়ল, গোল গোল চোখে চমকে তাকালো, খ্যাক করে উঠল, কি দুলাভাই? মানে কি? তুই কাকে দুলাভাই বলে সম্বোধন করলি? বারে, রুদ্র ভাইয়া যেইভাবে তোর কাছে গিয়ে দাঁড়িয়েছিল তাতে আর কি বা ডাকবো তাকে?
তুই বল। নির্লজ্জ বেহায়া পুরুষ ডাকবি। বালাই ষাট। একটু থেমে নিরুপমা পুনরায় হাসল, টিপ্পনি কাটা হাসি যাকে বলে। তারপর রুদ্রের ভয়েস নকল করে বলার চেষ্টা করল। এখনো কি যেন নাই টাইপের ফিল হচ্ছে, নাকি আরও কাছাকাছি আসতে হবে? রাগে, কষ্টে, দুঃখে নূপুর আলগোছে হাত বাড়িয়ে খাটের উপরে রাখা বালিশ হাতে নিল। তারপর এলো পাতারি বালিশ পেটা করতে লাগলো নিরুপমাকে। নিরুপমা শেষ হবে পাত্তাই দিল না। নূপুরের লজ্জায় লাল হয়ে যাওয়া ভাড়াট গাল দুটো দুই হাতে টেনে ধরে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো সে। রুদ্র বসার ঘরের সোফা দখল করে বসে আছে। খাওয়া দাওয়া শেষে ফিরে যেতে চেয়েছিল সে, কিন্তু রুকাইয়া বেগম বেঁকে বসেছেন। রুদ্রকে আজকের রাতটা এই বাড়িতে রাখতে উঠে পড়ে লেগেছেন। রুকাইয়া বেগমের পীড়াপিড়ির মাঝেই কলিং বেলটা ঝংকার তুলে বেজে উঠল। একজন কাজের মহিলা গিয়ে দরজা খুলে দিল, আর মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন আফতাব সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মকবুল রহমান। মকবুলকে দেখি ব্যস্ত হয়ে গেলেন রুকাইয়া বেগম। ডিনারের কথা বলতেই মকবুল নাকচ করে দিল। সাফ সাফ বলে দিল সে ডিনার সেরেই এসেছে। আরও জানালো আফতাব সাহেব তাকে পাঠিয়েছেন রুদ্রের সাথে কিছু কথা বলতে। এও জানিয়েছেন যে আফতাব সাহেব আজকে বাড়ি ফিরবেন না, মোস্তফা সাহেবের সাথে আজকের রাতটা কোথাও যাবেন। রুকাইয়া বেগম সব মনোযোগের সাথেই শুনলেন। মকবুল এবং রুদ্রকে কথা বলার সুযোগ দিয়ে কিচেনের দিকে ছুটলেন মকবুলের জন্য চা বানানোর উদ্দেশ্যে। মকবুল রুদ্রের বিপরীতে আয়েশ করে বসল। সামনে তাকাতেই দেখল রুদ্রের প্রশ্নসূচক দৃষ্টি তার উপরই নিবদ্ধ। একটু ঝেড়ে কেশে গলা পরিষ্কার করে মকবুল বলতে শুরু করল, স্যার আমাকে বলেছেন আপনাকে বলতে যে নূপুর ম্যাডামের চাকরি স্যার নিজের অফিসেই করাতে চান। মকবুলের কথাটি শোনার পরপরই রুদ্রের শান্ত মুখভঙ্গি বদলানো। হিংস্র একটা ভাব এসে ভিড়ল তার মুখাবয়বে। দাঁতে দাঁত চেপে জবাব দিল, নূপুরের চাকরি সন্ধানের ব্যাপারটা শ্বশুরমশাইকে আমিই জানিয়েছি। আমি না বললে তিনি এই বিষয়টা জানতেও পারতেন না। সেটার জন্য স্যার আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তাছাড়াও আপনি নূপুর ম্যাডামের বাগদত্তা। ওনার ভালো খারাপের ব্যাপারে খোঁজখবর রাখাটাই গর্বের বিষয়। স্যার সত্যি খুবই খুশি হয়েছেন এবং গর্বিত বোধ করছেন। কিন্তু উনি নূপুর ম্যাডামকে খুবই ভালোবাসেন। উনি চাচ্ছেন যে নূপুর ম্যাডাম কোনো প্রবলেমের সম্মুখীন না হোক, তাই উনি চান যে নূপুর ম্যাডাম চাকরিটা ওনার কোম্পানিতেই করুক। রাশ ভারী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে রুদ্র উত্তর করল, ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়। নূপুর এবং নিরুপমা দুইজনেরই সার্টিফিকেট এবং এডুকেশনাল স্টেটাস অনুযায়ী কোনোরূপ চাকরি পেত না তারা। শুধুমাত্র পেছনে আমার হাত ছিল বলে চাকরিটা পেয়েছে। বলা যেতে পারে আমি আমার নাম খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছি। আর এটা করার পেছনে নিশ্চয়ই আমার কোনো অভিসন্ধি ছিল। আর আমার ফিয়ান্সে যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ সে সুরক্ষিত। আমার ভালোবাসার খেয়াল আমি ভালো করেই রাখতে জানি। দুনিয়ায় উল্টো গেলেও ওর গায়ে কেউ ফুলের টোকা ছোঁয়াতে পারবে না। এই বিষয়ের গ্যারান্টি আমি আকবর রুদ্র প্রতাপ দিচ্ছি। এটুকু বলে রুদ্র থামল। ফের বলল, চা নাশতা সেরে আপনি চলে যান। শ্বশুর আব্বার সাথে আমি নিজে এই ব্যাপারে আলাপ করব। মকবুল মাথা দুলিয়ে সম্মতি দিল। রুকাইয়া বেগম চা নাশতা নিয়ে হাজির হলেন। মকবুল চায়ের কাপে চুমুক বসাতে বসাতে কথা সারল। রাত 2:35। চৌধুরী বাড়ির সবাই গভীর ঘুমাচ্ছন্ন। নিস্তব্ধ নীরব পরিবেশ চিরে দূর দূরান্ত থেকে ভেসে আসছে কুকুরের হাঁকডাক। নিশুতি রাতের গাঢ় অন্ধকারে গিজগিজ করছে চারিদিক। নূপুরের রুমে মিট মিট আলো জ্বলছে। বিছানায় বেঘরে ঘুমাচ্ছে নূপুর আর নিরুপমা। নিরুপমার বাম পাটা নূপুরের পেটের ওপর উঠে এসেছে, যার দরুন নিঃশ্বাস নিতে বেগ পোহাতে হচ্ছে নূপুরের। ঘুম বাধাপ্রাপ্ত হওয়ায় বিরক্তিতে চিকন ভ্রু জোড়া কুঁচকে আছে। ব্যাপারটা লক্ষ্য করে নীরুর পায়ের ঢোলা পায়জামাটার একাংশ 2 আঙুলের সাহায্যে উঁচিয়ে তুলে পাটা সরিয়ে দিল রুদ্র।
নুপুরে শিয়রে বসে আলতো হাতে অগোছালো চুলগুলো গুছিয়ে দিল তৃষ্ণার্ত প্রেমিক রুদ্রপ্রতাপ। চোখে রাজ্যের মুগ্ধতা আর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে প্রিয়তমার পানে। বড্ড আফসোস হচ্ছে, আজ তারা বিবাহিত হলে নুপুরকে নিজের শক্ত বাহুডোরে বন্দি করে লুকিয়ে রাখত রুদ্র। যখন তখন এঁকে দিতে পারত ভালোবাসার পরশ, আবেশে প্রেম সুধা পান করত। ইস, কবে আসবে সেই দিন? ঠোঁট বাঁকিয়ে হাসল রুদ্র। নুপুরের কপালে গাঢ় চুমু এঁকে কাতর স্বরে ফিসফিস করল, আর অপেক্ষা করতে পারছি না প্রিয়তমা। কবে আমার হবে? কবে পরিণতি পাবে আমার অন্তশীল ভালোবাসা? নুপুরের ভরাট কালে আলতো চুমু খেল রুদ্র। মাথায় আদরের হাত বুলাতে বুলাতে চেয়ে থাকল অনিমেষ। কেটে গেল মিনিটের পর মিনিট, ঘণ্টার পর ঘণ্টা, তবু যেন মন ভরছে না পাগলাটে প্রেমিকের। আচমকা নিরুপমার নাড়াচাড়ায় সম্বিক ফিরে পেল রুদ্র। নুপুরের গায়ে ভালো করে কাঁথা টেনে দিল, দুই পাশে দুটো বালিশ টেনে দিল। খোলা জানলা দিয়ে হুড় হুড় করে ঠান্ডা বাতাস ঢুকছে। নুপুর ভীষণ উষ্ণপ্রিয়, এই ঠান্ডা বাতাসে সইতে পারবে ভেবে জানলা বন্ধ করে ভারী পর্দা টেনে দিল। মাথায় হাত বুলিয়ে শেষবারের মতো কপালে গাঢ় চুমু খেয়ে নিঃশব্দে বারান্দা গুলিয়ে বেরিয়ে গেল। ঝলমলে সকাল, খ্যাপাটে সূর্য তার তেজি কিরণ ছড়াচ্ছে চারিদিকে। আকাশের টুকরো টুকরো মেঘেদের মিছিলে আবার হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। গাড়িতে বসে জানালা গলিয়ে আকাশপানে চেয়ে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা দেখছে নুপুর। পাশেই বসে আছে নিরুপমা। আদিত্য ড্রাইভ করছে, তার ধ্যান জ্ঞান সবকিছু আপাতত ড্রাইভিং এবং রাস্তায় নিবদ্ধ। আজকে নুপুর আর নিরুপমার অফিস জয়নিং ডেট। নুপুর কিছুটা নার্ভাস হলেও নিরুপমা বেশ উৎফুল্ল। সেজেগুজে একাকার অবস্থা। সুন্দর করে হেয়ারস্টাইল করেছে, লাল টুকটুকে জর্জেটের টুপিস পরেছে। সেই তুলনায় নুপুর খুবই সাদামাটা। সাদা চুড়িদার সেট, হাঁটু সমান লম্বা চুলে বেনুনি গেথে ডান পাশের কাঁধে ফেলে রেখেছে অযত্নে। ওড়নাটা গালোর উপর জড়িয়ে রেখেছে। নিরুপমা উসখুস করছে, আড়ে আড়ে সামনে বসা আদিত্যকে দেখছে, লাজুক হাসছে। তার প্রেমিক পুরুষটিকে আজ অসম্ভব সুদর্শন লাগছে। নেভি ব্লু শার্ট, কালো প্যান্টে ইন করে পরা। শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত ভাঁজ করে রেখেছে। পুরুষালী হাতগুলো হুইল ঘোরাতে ব্যস্ত। নিরুপমার টকবক করা প্রেমে যেন কাঁটা হয়ে ফুটল নুপুর। কোনোই দিয়ে পেটে গুঁতো মেরে মনোযোগ পাওয়ার চেষ্টা করল। তারপর ফিসফিস করে কানের কাছে বলল, নিরুরে, আমার কেন জানি ভয় লাগছে। বিরক্ত হল নিরুপমা। কেন? জানি না তো। তাহলে জানার চেষ্টাও করিস না, বসে থাক চুপচাপ। কিন্তু আমার তো অসহ্য লাগছে, বারবার মনটা কু ডাকছে, কিছু একটা উল্টাপাল্টা হতে যাচ্ছে। তোর মন কু ডাকে না শু ডাকে তা আমায় জানাস না প্লিজ। নিরুর বিরক্তি ভরা কণ্ঠে ঠোঁট উল্টানো নুপুর। তো কাকে জানাবো? তোমার দেওয়ানা রুদ্র ডার্লিংকে জানাওগে, দেখবে ব্যাটা পাগল হয়ে যাবে, তোমার মন ঠিক করার জন্য উঠে পড়ে লাগবে। নিরুপমার বাক্যে নুপুরের পুরো মুখ বিষাক্ত হয়ে গেল। ললাটে গুনে গুনে 4টি ভাঁজ পড়ল। কিরমির করে বলল, ওই বালছাল এখনো ভুলিসনি তুই? নিরুপমা শয়তানি হাসল। লাল লিপস্টিক রাঙা ঠোঁটজোড়া চোখা করে বলল, নো বেবি, আগেই তো বলেছি দুলাভাই আমার জোশ লেগেছে, তাকে আবার কিভাবে ভুলি। নুপুর আর নিরুপমার ফিসফিসানি বাগযুদ্ধ আদিত্যের কান পর্যন্ত বেশ ভালো মতোই পৌঁছাচ্ছে। ঠোঁট টিপে হাসল আদিত্য। যাকে নুপুর বালছাল বলে আখ্যায়িত করছে, একদিন তার বক্ষ ভাজে মুখ লুকিয়েই পরম শান্তি অনুভব করবে সে। বোকা অষ্টাদশী যদি জানত একবার। নিরুপমা আর নুপুর হতভম্ব বনে দড়িয়ে আছে। তাদের সামনে দণ্ডায়মান লোকটির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কানকে বিশ্বাস করতে পারছে না নুপুর। সে কি ঠিকই শুনল?
দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আরও একবার প্রশ্ন করে বসল। জি স্যার, আমি ঠিক বুঝিনি ব্যাপারটা। লোকটা জোরপূর্বক হাসল। তার সামনে বসে থাকা মেয়ে দুটোকে ইতোমধ্যে মনে মনে গাধি উপাধি দিয়ে দিয়েছে। এদের প্রশ্নে জর্জরিত সে। বিরক্তি ভাবটাকে খিঁচে কণ্ঠে যথাযথ সম্ভব ভদ্রতা বজায় রেখে লোকটি জবাব দিল। মিস চৌধুরী, আমি আরও একবার স্পষ্ট ভাষায় আপনাকে বুঝিয়ে বলছি, কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কোম্পানিতে এমপ্লয়ি ফুলফিল হয়ে গেছে। মিস শেখ আমাদের কোম্পানিতে জয়েন করতে পারলেও আপনি আমাদের কোম্পানিতে জয়েন করার সুযোগ পাচ্ছেন না। নূপুরের চোখ টলমল করে উঠল। এটা কি হলো? কেন হলো? চাকরি করার আশায় এসে এখন একই শুনছে সে। তীরে এসে তরিডোবা বোধহয় এটাকেই বলে। ভেজা গলায় নূপুর প্রশ্ন করল, তাহলে আমি চাকরি করতে পারবো না? আমাদের কোম্পানির আন্ডারে করতে পারবেন না। নিরুপমা ভ্রুকুটি করে ফেলল। হঠাৎ প্রশ্ন করল, তাহলে একটু আগে যে জয়নিং লেটারে ওর সিগনেচার নিলেন সেটা কিসের? লোকটি হতাশার দীর্ঘশ্বাস ফেলল। ঘাড়ের পিছনে হাত ঘষে নিজেকে ধাতস্থ করল, তারপর বলল, আমি সেই বিষয় নিয়ে বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনাদের প্রশ্নের কারণে বলতে পারছিলাম না। আপনাদের প্রশ্ন করা শেষ হলে আমি একটু ব্যাপারটা খুলে বলতাম। জি বলুন। আচ্ছা, তো যেমনটা আমি বলেছি যে আমাদের কোম্পানিতে স্টাফ ফুলফিল হয়ে গেছে, সো আমাদের কোম্পানিতে আমরা আর কোনো স্টাফ নিচ্ছি না। মিস চৌধুরীর মতো আরও কয়েকজন আছেন যাদের আমাদের কোম্পানি নিচ্ছে না, তবে অন্য কোম্পানিতে ট্রান্সফার করা হচ্ছে। লাইক আমাদের সাথে কিছু কোম্পানির পার্টনারশিপ আছে, তো ওই কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি স্টাফ প্রয়োজন, সেই জন্য বাড়তি সিলেক্টেড স্টাফদের আমরা সেই কোম্পানিগুলোতে ট্রান্সফার করেছি। নিরুপমা মনে মনে ভেঙচি কাটল। এই লোকটা একটু বেশিই পকর পকর করে। যেটা দরকার সেটা তো বলেই না, যত সব আলতু ফালতু কথা। এই যে একটু আগে যে কথাটা বলল সেটা সহজ ভাষায় শর্টকাটে আরো আগে বললে কি হতো? বেটা হাবারাম কোথাকার। নূপুর লম্বা করে একটা শ্বাস টানল। লোকটির দিকে তাকিয়ে শুধালো, তো আমি কোন কোম্পানিতে শিফট হচ্ছে? লোকটি সুন্দর হেসে ঝটপট উত্তর দিল, আকবর গ্রুপ অফ কোম্পানি। নূপুরের মাথাটা ভোঁ ভোঁ করে উঠল। এটা কি শুনল সে? কি? কোন কোম্পানি? বারংবার করা প্রশ্নে লোকটি বিরক্ত, কিন্তু নূপুরের ওপর বিরক্তি ভাব দেখালে রুদ্রপ্রতাপ তার শাসনালি টেনে ছিঁড়ে ফেলবে, তাই শান্তশিষ্টভাবে জবাব দিল, আকবর গ্রুপ অফ কোম্পানি। নূপুরের মনে হলো সে কোনো দুঃস্বপ্ন দেখছে, অসহ্যকর এবং বিরক্তিকর একটা দুঃস্বপ্ন। হায় কপাল, এই কপালটাই এমন কেন? নূপুরের মন চাইছে তার কপালটা খুলে হাতে নিয়ে ঝামা দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে। একই নাটক হচ্ছে তার সাথে। কেন হচ্ছে? ওই বজ্জাত থারকটার থেকে সে বরাবরই লুকিয়ে বাঁচিয়ে থাকে। এখন তার কোম্পানিতে চাকরি করা মানে তারই নাকের ডগায় ঘুরঘুর করা। না 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 না, নূপুর কিছুতেই ওই বজ্জাত ডাইনোসরের কোম্পানিতে চাকরি করবে না। দরকার হলে কোনো চাকরিই করবে না। শুকনো একটা ঢোক গিললে নূপুর বলল, আমি করব না এই চাকরি। আমি এক্সট্রিমলি সরি মিস চৌধুরী। আশা করি আপনি ভুলে যাচ্ছেন না যে আপনি জয়েনিং লেটারে সই করে দিয়েছেন। তার মানে আপনি জয়েন করেছেন, আর জয়েন করে 6 মাস পার না হওয়া পর্যন্ত কেউই রিজাইন করতে পারে না। দিস ইজ আ রুল অফ আকবর কোম্পানি। জমে গেল নূপুর। রাগে দুঃখে চোখে এসে ভিড় করল টলমলে বেদনা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এইদিকে নিরুপমা বহু কসরত করে অট্টহাসিখানা চেপে রেখেছে। যতবার নূপুরের অসহায় মুখখানা দেখছে ততবার পেট ফেটা হাসি বের হতে চাইছে। চালাক নিরুপমা ঠিকই বুঝতে পেরেছে এইসব রুদ্রপ্রতাপেরই কারসাজি। তার প্রেম পাখিকে কাছাকাছি রাখার জন্য কুটিল চাল চেলেছে। টেবিলের উপরে রাখা টিস্যুর বাক্স থেকে টিস্যু নিয়ে নিরুপমার ঠোঁট মুছে দিল আদিত্য। এখন বাজে বিকেল 4:30। নিরু আর আদিত্য কফি শপে বসে আড্ডা দিচ্ছে আর নাস্তা করছে, নূপুরের ভাষ্যমতে যাকে প্রেম করা বলে। তখন অফিস রুম থেকে বের হওয়ার পরপরই নূপুর হনহন করে গাড়িতে উঠল। তিরিক্ষি মেজাজে বিড়বিড় করছিল। বোতল থেকে পানি পান করে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে পড়ে রইল কিছুক্ষণ।
মাথা ঠান্ডা হওয়ার পরপরই ক্যাব বুক করে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে ছুটল। আদিত্য নিরুপমা অবশ্য চেয়েছিল ওকে নিয়ে ক্যাফেতে বসবে, কিন্তু নূপুরের সাফ কথা, সে বাড়ি ফিরবে, মাথা ব্যথা করছে। তার কাটকাট কথার পাছে আর কিছুই বলতে পারল না নিরুন এবং আদিত্য, তাই চুপচাপ যেতে দিল। কোল্ড কফি স্ট্রতে ঠোঁট বসালো আদিত্য, দৃষ্টি মোবাইলে নিবদ্ধ। নিরুপমার আকস্মিক হাসিতে চোখ তুলে তাকালো। কি ব্যাপার সুইটহার্ট, হঠাৎ হাসছ যে? দাঁত কেপাটি দেখিয়ে আরেক দফা হাসল নিরুপমা। জানো আদিত্য, নূপুর এনহুভিঙ্গিজড। মিথ্যে চমকানোর অভিনয় করল আদিত্য। শুধালো, বল কি সত্যি? কার সাথে? কবে হলো এনগেজমেন্ট? হাসিতে কুটি কুটি হচ্ছে নিরুপমা। বেশ খুশি কিনা? তার বেস্ট ফ্রেন্ড রূপীর বোনটার একটা পাগলাটে প্রেমিক আছে। ব্যাপারটা মনে হতেই উল্লাসে মনটা নেচে কুদে ওঠে। ঠোঁটের কোণা প্রসারিত রেখে নিরুপমা উত্তর দিল, আরে রে, বাগদানটার ব্যাপারে নূপুর না জানলেও রুদ্রভাইয়া জানে। আর ফুপির কাছ থেকে যতদূর শুনেছি, রুদ্রভাই নূপুরকে অনেক ভালোবাসে। সেই হিসেবে যখনই উনি নূপুরকে কাছে পায় তখনই ওকে টিজ করে। আমার মাথা মোটা বলদ বোনটা তো আর সেসব বোঝে না, তাই ও রুদ্রভাইয়ের থেকে পালিয়ে বেড়ায়। এখন তার কোম্পানিতে যদি চাকরি করে তাহলে তো সারাদিন তার চোখের সামনে ঘুরঘুর করা লাগবে। কথাখানা শেষ করে পুনরায় হাসল নিরু। নূপুরের আধার নামা মুখশ্রীটা দৃশ্যপটে ভেসে উঠলে হাসিতে পেট ফেটে আসতে চায়। অন্যদিকে নিরুপমার অগোচরে বাঁকা হাসছে আদিত্য। মায়ের কাছে মামার বাড়ির গল্প করছে নিরুপমা। রুদ্র আর নূপুরের খবর সেই কোন কাল থেকে জানে আদিত্য, যা নিরুপমাও জানে না, কল্পনাও করতে পারে না, যেটাও জানে আদিত্য। ভাবতে ভাবতে নিরুপমার দিকে তাকালো। মেয়েটা মিটে হাসছে আর লেমন জুসে চুমুক বসাচ্ছে। মনে মনে আদিত্য বিড়বিড় করল, সময় হলে নিরুর কাছে নিজের গুরুত্বপূর্ণ একটি পরিচয় তুলে ধরবে সে। হ্যাঁ, আপাতত এভাবেই থাকুক। আদিত্য আর নিরুপমার কথাবার্তা খুনসুটির মধ্যেই ধোঁয়া ওঠা গরম কফি হাতে হাজির হলো ওয়েটার। কফির মগটি টেবিলে রেখে চলে গেল। আদিত্যর সাথে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে অসাবধানে হাতের বাড়ি খেয়ে কফিটা নিরুর হাতের উপর পড়ল। ধোঁয়া ওঠা কফিটা পড়ার সাথে সাথে লাল হয়ে গেল হাতের কবজিটা। ও, চেঁচিয়ে উঠল নিরু। ব্যথায় দুচোখ খিঁচে নিল। হাতটা কাঁপছে, খিঁচে থাকা চোখের পাতা থেকে টুপটুপ করে পানি পড়ছে। আদিত্য হকচকিয়ে উঠল, কুলিজাটা মুচড়ে উঠল। চোখের পলক ফেলতে না ফেলতেই এ কি অঘটন ঘটে গেল। দ্রুত চেয়ার ছেড়ে উঠে নিরুপমার পাশে দাঁড়ালো আদিত্য। টেবিলের উপরে থাকা মুখবিহীন বোতলটা উঠিয়ে নিরুপমার হাতে গল গল করে ঢেলে দিল। আদিত্যর কোল্ড কফির মগটা খালি ছিল, সেটার মধ্যেই পানি ভরে নিরুর হাতটা চুবিয়ে দিল। ওকে বসতে বলে দ্রুত ছুটল বরফের খোঁজে। জায়গাটা এক্ষুনি বরফ লাগানো উচিত, নয়তো বাজেভাবে কষ্ট পাবেন নিরুপমা। জ্বলে পুড়ে গরম হয়ে ওঠা হাতের কবজিটায় পানি স্পর্শ পেতেই আরাম লাগল নিরু। ইস, কি জঘন্যভাবে লাল হয়ে আছে জায়গাটা। ভাগ্যিস বাম হাতটা পুড়েছে, ডান হাতটা পুড়লে কালকে অফিসে কি করে লেখালেখি করত নিরু। মনে মনে বিষয়টা ভেবে স্বস্তি পাচ্ছে সে। কিন্তু বাম হাতটায় যেভাবে ধোঁয়া ওঠা গরম কফিটা পড়েছে, নির্ঘাত ফসকা পড়বে। নিরু যখন হাতটা দেখতে ব্যস্ত ছিল তখন ঝংকার মেরে বেজে উঠল আদিত্যর ফোনটা। তখন তাড়াহুড়োর কারণে ফোন আর টেবিলে রেখেই ছুটেছে। ফোনটা একবার বেজে বন্ধ হয়ে গেল। আরও একবার বাজতেই নিরুপমার ডান হাত বাড়িয়ে হাতে নিল। কলার আইডিটা দেখতে স্তম্ভিত হলো নিরু। তাজ্জব-বনে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে। সেখানে বড় ভাই নামে সেভ করা নাম্বারটায় জলজল করছে রুদ্রের ছবি।